রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি মেয়েরা দেখছি ওটা দেখছি আগে পড়া শুরু করি সময় চুপ না হাফ টাইম এখন দেওয়া ফুটবল খেলা আগে টাইম থাকবে না তো রাস্তা পাশে ছড়ো ভাই আগে রেড কার্ড দেওয়া টাইম নাই সকাল ফজরের সময় এই চুপ কখন কি এটা আসলে বিকালে এখন মানে কিভাবে করা যাবে এখন তো করার তাও তো একটা কথা নামাজ পাবো না এটা আর একটা কথা চুপ সময় শেষে আলো সময় চলে গেছে এখন শুরু করি কালকে কি করাছিলাম কালকে কাজ করেছিলাম দাঁড়াও কাজ কি বলো বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ করবে বল এবং বলের দিকে সরণের গুণফলই হচ্ছে ঠিক আছে তুমি যেটা বলেছো ঠিক আছে যে বল থাকতে হবে এবং বলের দিকে সরণ থাকতে হবে এবং এই দুটার গুণ করলে কাজ পাবো আমরা বসো তারেক বলো কাজের একক কি আজ দেখো কাজের একক জুল জি বলো এই যে দাঁড়াও তুমি বলো তো ভাইয়া কাজের মাত্রা পারবা বলো মাত্রা পারবো না করনি কেনে করনি কেনে কি হচ্ছিল বাড়িতে বলো কি হচ্ছিল গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড থাকলে হয়তো সময় থাকে না রাখবে কথাবার্তা বলে কখনই কেন তাহলে যেহেতু নাই বলছো তাহলে তো ফ্রি আর ফ্রি সময় তো অগাধ সময় তাই না সময়ের কোনো অভাব নাই তাহলে পরনি গান কি করছিলে কি করছিলে কিছু তো একটা করছিলে যে এই কারণে করিনি কারণটা কি বুঝলে এটা কোনো কথা না এটা মানে কেউ বিশ্বাসই করবে না এটা বিশ্বাস করার মতো কথাই না যে ভুলে গেছিলেন এটা হচ্ছে তোমার আগের যুগের স্ট্র্যাটেজি যে মানে বললে ভুলে গেছিলাম এটা আগের যুগে ওইটা ঠিক ছিল কিন্তু এখনকার যুগে এটাকে মানবে না এটা এখনকার যুগে কেউ মেনে নেবে না যে ভুলে গেছিল অন্য কোনো কারণ বসো তারপরে পরে আসবে কাজ রাত্রে কি কাজ করবে ঘুমাটা কাজ ঘুমাটা কাজ কি করলে কাজে কি করলে বলো তুমি বলো কাজের মাত্রা কি ওটাই তো বলছি যে কেন এটা হলো কেন কেন হলো *1 বললে কেন হলো *1 কাজের মাত্রা ব্যাখ্যা করে দাও যে *1 হলো
করনি দিলে তো বসো দাঁড়াও দাঁড়াও যদি কোণ থাকে কাজের ধরো যে আমি বল প্রয়োগ করলাম সেখানে একটা কোণে স্মরণ ঘটলো তাহলে কোন সূত্র দিয়ে আমি কাজটা বের করবো আচ্ছা ধরো যে এরকম আমি বল প্রয়োগ করলাম বস্তুটা এই দিকে গেল অর্থাৎ বলের দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে গেছে তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণটা কত mgs কেন mgs না কেন এখানে তো বলের দিকে স্মরণ হয়েছে ঠিক আছে কিন্তু কোন নিবা না তুমি কোন ছেড়ে দিলে তাহলে কি হবে ঠিক আছে তাহলে কিন্তু ওই অনেক চেপে চেপে ঠিক আছে বসে কি ধরবো আর কি ধরা লাগে নাই তো বেঁচে গেলে সবসময় কষ্টটা হবে আমি কালকে কি বুঝলাম যে এখানে কি হয়েছে কোন উৎপন্ন হয়েছে কোন জায়গায় এই জায়গায় বলের দিকে স্মরণ হলে এই লাইনটাতে হতো অর্থাৎ এই সামনে হতো বলের দিকে স্মরণ কিন্তু স্মরণটা হয়েছে কোন দিকে বলের দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে সেখানে থিটা একটা কোণ উৎপন্ন করে সেই কোণ উৎপন্ন করে এই দিকে গেছে তাই না তাহলে এটা কিন্তু একটা ভূমির সাথে গেছে ভূমির সাথে কোণ উৎপন্ন করে গেছে এখন তুমি যদি সাইন নাও তাহলে সাইন সমান কি লম্ব বাই অতিভুজ তাহলে তো তুমি এখান থেকে ভূমির মান পাচ্ছ না তুমি কি ভূমির মান পাচ্ছ না কিন্তু তোমার তো লাগবে ভূমির মান কারণ এখানে তুমি কি লিখবা বলের দিকে স্মরণ নিবা বলের দিকে স্মরণ কোনটা এই মানটা এইদিকে যে মানটা পাবে সেটা হচ্ছে বলের দিকে স্মরণ তোমাকে এই মানটা লাগবে কিন্তু দেখা গেছে তুমি যখন এখানে বল প্রয়োগ করেছো একটা কোণ উৎপন্ন করে এই জায়গায় চলে গেছে কোণ উৎপন্ন করে ওই জায়গায় গেছে কিন্তু আসলে বলের দিকে স্মরণ কতটুকু হয়েছে এই জায়গাটুকু আর এইটুকু থেকে যদি আমি দেখি এই জায়গাটাতে যদি দেখি তাহলে এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে তার উচ্চতা এবং এটা হচ্ছে কি তার বলের দিকে স্মরণ আর একটু যদি উপরে নিই তাহলে উচ্চতা আর একটু বেড়েছে এবং বলের দিকে স্মরণ আর একটু বেড়েছে এভাবে লাস্ট বিন্দুটাতে যদি দেখি তাহলে উচ্চতা কি সর্বোচ্চ এবং বলের দিকে স্মরণ হচ্ছে এই জায়গা আমার কাজ সমান কি বল গণিত বলের দিকে স্মরণ তাহলে আমার বলের দিকে স্মরণ কোনটুকু এইটুকু আমার এটুকু মান লাগবে কিন্তু এটুকু মান তো আমি জানি না তাহলে বের করতে হবে আমি কোনটুকুর মান জানি এই যে এই অংশ থেকে এই অংশটুকুর মান জানি যে এইটুকু সে এস দূরত্ব অতিক্রম করেছে এবং এখানে যে একটা কোণ উৎপন্ন করেছে সে কোণটার মান জানি থিটা তাহলে এখান থেকে এই থিটা থেকে এবং এস থেকে তোমাকে এই ভূমির মানটা বের করতে হবে বলের দিকে স্মরণের মানটা বের করতে হবে তাহলে sec theta হবে sec theta হ্যাঁ কি আছে sec theta কি আছে বলো তো sec theta না অতিভুজ বাই অতিভুজ বাই অতিভুজ বাই কি ভূমি ঠিক আছে অতিভুজ বাই ভূমি তুমি এখানে sec theta নিতে পারো sec theta যদি নাও তাহলে ভূমি মানে এটা তোমার ইনভার্স হয়ে যাবে ইনভার্স করলে দেখা যাবে একই মান আসছে ইনভার্স হয়ে ভূমি থাকলে তোমাকে ভূমির মানটা নিতে হবে ঠিক আছে প্রথমে কি ছিল ভূমি ছিল তো ভূমির সাথে ওটা গুণ করে দিয়েছো কিন্তু দেখা যাবে ওটা কি আসবে ইনভার্স চলে আসবে ইনভার্স করতে হবে তোমাকে করলে ওটা আর হলো তুমি পারলে হলো ঠিক আছে কিন্তু আসলে cos theta দিয়ে করা লাগে তোমাকে এক কথায় তুমি যে দিক থেকে নিয়ে আসো তোমাকে ভূমির মান নিয়ে আসতে হবে তোমাকে ভূমির মানটা নিয়ে আসতে হবে কারণ ভূমির মান তুমি যে দিক থেকে নিয়ে আসতে পারো তুমি নিয়ে আসো এটা সমস্যা নেই তো তোমাকে ভূমির মান নিয়ে আসতে হবে এক কথায় তোমাকে এই অতিভুজ এবং থিটার মান দিয়ে তোমাকে ভূমির মান দিয়ে আসতে হবে আর তুমি cosec theta দেয়া করো বা থিটা দেয়া করো যাই দিয়ে করো তোমাকে ভূমির মান নিয়ে আসতে হবে এক কথায় ঠিক আছে তাহলে এটুকু কালকে করা হয়েছে আচ্ছা দেখো এটা একটা ভূমি এখানে আমি বল প্রয়োগ করি ঠিক আছে বল প্রয়োগ করছি আমি বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই দিক বরাবর চলে গেল করলাম এই দিক বরাবর চলে গেল এখানে ভূমির সাথে একটা
থিটা কোণ উৎপন্ন হয়েছে। সে বন্ধ আছে, দেখো তাহলে আমি এখানে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে বস্তুটা দেখা গেছে এই দিকে সরণ হয়েছে, বস্তুটা এখানে বস্তুটা চলে আসছে, এই জায়গায় আসছে। যদি এখন দেখি তাহলে বস্তুটা কি বলের দিকে সরণ হয়েছে, হয়েছে তো নাকি? এই ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা একটা বলের দিকে সরণ এইটুকু, তাই না? আরেকটু যদি উপরে দেখি, বস্তুটা যদি আরেকটু উপরে যায়, এই জায়গায় যায়, এখানে গেল, ঠিক আছে? এবং তার দূরত্বটা কত বলের দিকে? এইটুকু, তাই না? আরেকটু যদি উপরে নিয়ে যায় বস্তুটাকে, ধরো বস্তুটাকে এবার এই জায়গায় নিয়ে গেলাম, তাহলে বস্তুটা আরেকটু উঁচুতে উঠেছে এবং বলের দিকে সরণ আরেকটু হয়েছে, তাই না? এবার কতটুকু হলো? এইটুকু। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বলের দিকে সরণ হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে? বলের দিকে সরণ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে যখন আমি দেখছি বলের দিকে সরণ, প্রথম অবস্থার ক্ষেত্রে বলের দিকে সরণ এটা, দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে বলের দিকে সরণ এটা, তৃতীয় অবস্থার ক্ষেত্রে বলের দিকে সরণ এক্ষেত্রে বলের দিকে সরণ হচ্ছে। এখন এই ক্ষেত্রে যদি আমরা কাজের মানটা নির্ণয় করতে যাই তাহলে কাজের মানটা কিন্তু আমি ধনাত্মক পাবো। কাজের মানটা কি পাবো? আমি ধনাত্মক পাবো, কারণ সেটা কি হয়েছে? বলের দিকে সরণ হয়েছে। এক্ষেত্রে আমি কাজের মান যদি নির্ণয় করতে চাই তাহলে কাজের মানটা আমি কি পাবো? ধনাত্মক পাবো, f cos θ। এই মানটা আমি কি পাবো? অল টাইম পজিটিভ পাবো, ধনাত্মক, ঠিক আছে? কত দূর পর্যন্ত ধনাত্মক পাবো? এই যে দেখো এটা কি 0 ডিগ্রি কোণ না? যখন সামনে দিয়ে যাচ্ছে তখন কি কোনো কোণ উৎপন্ন হচ্ছে? হচ্ছে না, তার মানে এটা 0 ডিগ্রি। এই 0 ডিগ্রিতে তুমি যদি নির্ণয় করো, এই 0 ডিগ্রি থেকে এখানে ধনাত্মক পাবো, 5 ডিগ্রিতে ধনাত্মক পাবো, 10, 12, 15, 20, 25, 30 এভাবে করে একবারে 89 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমরা ধনাত্মক মান পাবো। 89 ডিগ্রি পর্যন্ত কাজের ধনাত্মক মান পাবো। 0 থেকে 89 ডিগ্রি, ধরো যে 90 ডিগ্রি মানে কি একবারে লম্ব, তাই না? এই জায়গা করে লম্ব, ধরো 89 ডিগ্রি, একবারে ধরলাম যে এইটা 89 ডিগ্রি হয়েছে এই জায়গায়, বা ধরো যে এই জায়গাটা তো 89 ডিগ্রি হয়েছে, এই জায়গা পর্যন্ত আমি কি পাবো? কাজের মানটা ধনাত্মক পাবো 89 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ cos থিটার মান 1 থেকে 89 ডিগ্রি পর্যন্ত এই মানটা কি আসবে? ধনাত্মক আসবে। কাজের মানটা কি আসবে? ধনাত্মক। যখন আমি ধরো যে বল প্রয়োগ করলাম, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুটা দেখা গেল যে বলের দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে একবারে লম্বালম্বি ভাবে উপর দিকে উঠে গেছে, মানে একবারে 90 ডিগ্রি কোণ করে উপর দিকে উঠে গেছে। আমি যদি 90 ডিগ্রি কোণ করে উপর দিকে উঠে যায় তাহলে কাজের পরিমাণ এখানে কত? কাজের পরিমাণ কত হবে? 0, শূন্য হবে। কেন? cos 90 ডিগ্রির মান কত? 0। 0 সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কত হবে? 0 আসবে না? তাহলে যখন আমি দেখা গেছে বস্তুটাকে বল প্রয়োগ করলাম, সেই বস্তুটা একবারে বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে উল্লম্বভাবে 90 ডিগ্রি কোণ করে লম্বভাবে উঠে গেল, তখন কিন্তু সেখানে কাজের পরিমাণটা হবে 0, ঠিক আছে? সেখানে কাজের পরিমাণটা কত হবে? 0। আবার যখন 90 ডিগ্রি পার হয়ে চলে আসবে, এবার দেখো 90 ডিগ্রি পার হয়ে 91 ডিগ্রিতে চলে আসছে, 91 ডিগ্রিতে যদি চলে আসে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু কাজের মান পাবো ঋণাত্মক। সেক্ষেত্রে আমরা কাজের মান পাবো ঋণাত্মক, f cos θ। এক্ষেত্রে কিন্তু আমরা কাজের মান পাবো ঋণাত্মক, অর্থাৎ কাজের মানটা আমরা ঋণাত্মক পাবো 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত পুরাটার কাজের মান পাবো আমরা ঋণাত্মক, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা এমনি করতে লাগলে বের করতে পারবা, এটা মানে বোঝার কিছু নাই। যে ক্যালকুলেটরিটিকলি দেখা গেছে 1 থেকে 89 পর্যন্ত ধনাত্মক আসবে, 90 ডিগ্রি হলে কাজের মান 0 আসবে, এবং 91 থেকে 180 পর্যন্ত এটা ঋণাত্মক আসবে, এটা বোঝার কিছু নাই। কিন্তু এটা কেন বললাম? কারণ হচ্ছে এটা এমসিকিউতে দিয়ে দেয় যে ধরো যে এখানে কোণের মান কোথাও বল প্রয়োগ করলাম, সেখানে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, সেখানে বস্তুটা 50 ডিগ্রি কোণ উৎপন্ন করে সরে গেল, তাহলে ওখানে কাজের মান ধনাত্মক না ঋণাত্মক না কাজের পরিমাণ 0, এরকম এমসিকিউ দিয়ে দেয়। তাহলে কি হবে? ধনাত্মক হবে, কারণ আমরা জানি যে 1 থেকে 89 ডিগ্রি পর্যন্ত কাজের মান হচ্ছে কি? ধনাত্মক। 90 ডিগ্রি যদি হয় তাহলে কাজের মান সেখানে 0, আবার 91 থেকে 80 ডিগ্রি 180 ডিগ্রি হয় তাহলে সেখানে কাজের মান হচ্ছে ঋণাত্মক। সেখানে কাজের মান কত? ঋণাত্মক। তাহলে তখন কিন্তু আমাকে আর করা লাগবে না, আমি দেখি কিন্তু বুঝে মানে বলে দিতে পারবো যে এখানে কাজের মান ধনাত্মক না ঋণাত্মক না 0। কথাটা কি বোঝা গেছে আমার?
এখানে তো বুঝার কিছু নাই, এটা এমনি তোমরা বের করতে পারো, কিন্তু এটা বললাম কেন, কারণ এমসিকিউতে আসে অনেক সময় যে ধরো এখানে বললো যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে সেটা ভূমির সাথে 190 মানে দেখা যাচ্ছে 170 ডিগ্রি কোণ করে চলে গেল, 170 ডিগ্রি কোণ করে চলে গেল, তাহলে কাজের পরিমাণ কি ধনাত্মক, ঋণাত্মক না শূন্য বা কোনোটি নয়? তাহলে কি হবে কাজের পরিমাণ? কারণ আমরা জানি 91 থেকে 180 ডিগ্রি পর্যন্ত সেটা কি ঋণাত্মক, এবং 1 থেকে 89 পর্যন্ত ধনাত্মক, আর 90 ডিগ্রি হলে সেটা কাজের পরিমাণ হচ্ছে শূন্য। ঠিক আছে, মনে থাকবে? এখন দেখ, এই কাজকে কিন্তু আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, কাজকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, কাজকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ যাকে বলে। একটা কাজ হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। দুই নাম্বার যে কাজ সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। দেখো, তাহলে কাজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কোনটা? যখন আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করব, সরণটা বলের দিকে হবে, তখন সেটা হচ্ছে ধনাত্মক কাজ। এই যে এইটা হচ্ছে ধনাত্মক কাজ, এটা কি ধনাত্মক কাজ। এবং যখন আমি বল প্রয়োগ করব কিন্তু সরণটা বলের বিপরীত দিকে হবে, তখন সেটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। এই যে এখানে যদি বল প্রয়োগ করতাম, তাহলে সেটা বস্তুটা বল প্রয়োগ করার ফলে এই দিকে চলে আসছে, এই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। এই কাজটা কি ঋণাত্মক কাজ। তাহলে বল প্রয়োগ করলে যদি বলের দিকে সরণ হয়, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ বা বলের দ্বারা কাজ। আর যদি বল প্রয়োগ করি কিন্তু সরণটা বিপরীত দিকে হয়, বলের বিপরীত দিকে হয়, তাহলে সেটা হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। কথাটা কি আমার বোঝা গেছে না? যে ধরো আমি কি করলাম, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে যদি সেটা বলের দিকে সরণ হয়, বলের দিকে সরণ হয়, অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি সরণটা কিন্তু সেই দিকেই হচ্ছে, তাহলে সেটা হবে কি ধনাত্মক কাজ। আর আমি আবার বল প্রয়োগ করলাম কিন্তু সরণটা বলের দিকে না হয়ে বলের বিপরীত দিকে হচ্ছে, তাহলে ওই কাজটা কি হবে ঋণাত্মক কাজ। তাহলে এই ক্ষেত্রে এটা কাজ কি ধনাত্মক, এই কাজটাও কি ধনাত্মক, এই কাজটাও কি ধনাত্মক। কারণ এখানেও যদি দেখি তাহলে এখানেও কিন্তু বলের দিকে সরণ হয়েছে, বলের দিকে সরণ হয়নি, উচ্চতা উঠেছে। ধরলাম এই জায়গাতে উঠলো, তখন তার সরণ হচ্ছে এইটুকু, কারণ এই জায়গাতে উঠেছে তখন কিন্তু সরণ দেখা যাচ্ছে এইটুকু, তার মানে সরণ কিন্তু বেড়েছে। সরণ কি হয়েছে? একটু না একটু সরণ কিন্তু বেড়েছে, বলের দিকে কিন্তু সরণ বেড়েছে। প্রথম অবস্থায় এ বিন্দুর ক্ষেত্রে সরণ হচ্ছে এটা, এ বিন্দুর ক্ষেত্রে যখন দেখছি তখন কিন্তু সরণ এটা, অর্থাৎ কিন্তু বলের দিকে সরণ হচ্ছে, কম হোক কিন্তু বলের দিকে সরণ হচ্ছে। তাহলে বলের দিকে যদি সরণ হয় তাহলে সেটা হচ্ছে কি বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আর যদি বলের বিরুদ্ধে হয় তাহলে সেটা কি বলের বিরুদ্ধে কাজ, মানে কোন কাজগুলো বলের বিরুদ্ধে? কোন কাজগুলো? উদাহরণস্বরূপ, ঠিক আছে, ধরো যে আমি একটা কলমকে নিচ থেকে উপর দিকে তুলছি, ঠিক আছে, নিচ থেকে উপর দিকে তুলছি, অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করে? নিচ দিকে। অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করে? নিচ দিকে। কিন্তু আমি তো বল মানে বস্তুটা উপর দিকে তুলছি, তার মানে বল নিচ দিকে কিন্তু আমি বস্তুটাকে তুললাম উপর দিকে, এটা কি বলের বিরুদ্ধে কাজ। এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। কথাটা বোঝা গেছে না? যে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, তো বোঝা গেছে নাকি? আকাশের অবস্থা খারাপ নাকি? হ্যাঁ, কবে? আচ্ছা দেখো, তাহলে বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ কি বোঝা গেছে? ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ ক্লিয়ার হয়েছে? আর কি কোনো সমস্যা আছে? তাহলে বলের দ্বারা কাজ হচ্ছে কি আমি যেদিকে বল প্রয়োগ করব সরণও কি হবে সেই দিকে হবে, সেটা হচ্ছে বলের দ্বারা কাজ। সেটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। তাহলে বলের দ্বারা কাজ কতটুকু হবে? এই 0 ডিগ্রি থেকে শুরু, 0 ডিগ্রি থেকে শুরু, কারণ 0 ডিগ্রিতেও কিন্তু বলের দিকে সরণ হচ্ছে। 0 ডিগ্রি থেকে একবারে 89 ডিগ্রি পর্যন্ত, তাই না? 0 ডিগ্রি থেকে একবারে 89 ডিগ্রি পর্যন্ত কিন্তু বলের দ্বারা কাজ হবে। তাহলে এখানে আমরা বলের দ্বারা কাজের একটা মান দিতে পারি কোণে, সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটার থেকে 90 ডিগ্রি। এটা হচ্ছে বলের দ্বারা কাজের থিটার মান বা অর্থাৎ কোণের মান।
মানে 0 ডিগ্রি বা 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি থেকে বেশি সেটা হবে, এবং 90 ডিগ্রির কম হবে। 90 ডিগ্রির কত হতে হবে? কম। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম, মানে 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি হতে পারে, 57 ডিগ্রি হতে পারে, 67 ডিগ্রি হতে পারে, কিন্তু 0 ডিগ্রিও হতে পারে, কিন্তু 90 ডিগ্রি থেকে কম। তাহলে এটা হচ্ছে ধনাত্মক কাজের মান, ধনাত্মক কাজের কোণের মান। যদি ঋণাত্মক কাজের কোণের মানটা দেখি তাহলে কি হবে? এখানে কি 90 ডিগ্রি থেকে কি হতে হবে? বেশি হতে হবে, এবং 180 ডিগ্রি পর্যন্ত হতে হবে। তার মানে 180 ডিগ্রি হলেও হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলের বিরুদ্ধে কাজের কোণের মানটা লিখতে পারি 90 ডিগ্রি থিটা 180। ঠিক আছে, মানে 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে থিটার মান, এবং 180 ডিগ্রির সমান হলেও হবে, কিন্তু 180 ডিগ্রি ছোট হলেও হবে। 180 ডিগ্রি সমান হলেও হবে, কিন্তু 180 ডিগ্রি ছোট হলেও হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজের কোণের মান, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের কোণের মান। একটু ক্লিয়ার আছে? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে কাজ কিন্তু এখান পর্যন্তই ছিল। কারো কি কোনো সমস্যা আছে কাজে? আর আশা করি না থাকারই কথা, কারণ অত জটিল কিছু নাই। যেটুকু করাচ্ছি মনে হয় বুঝার কথা। এখন যদি কারো না বুঝে থাকো তাহলে বলো, সমস্যা আছে কারো? আছে? হ্যাঁ, সবগুলো অধ্যায় সহজ। যদি প্রথম থেকে মনোযোগ দিতে তাহলে সবগুলো অধ্যায় সহজ। এক দুইতেই এখনো ছিল না, এটাও তো পড়তো, তাহলে এটা সহজ লাগছে কেন? দেখো, তাহলে কাজ কিন্তু শেষ। ঠিক আছে, কাজে তাহলে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন হচ্ছে শক্তি, ক্ষমতা পরে যাবো। ক্ষমতা পরে যাব, কারণ কাজ আর শক্তি হচ্ছে একই জিনিস, তো এটাতে কিচ্ছু নাই, একই জিনিস। ঠিক আছে, তাহলে শক্তির ইংরেজি কি? এনার্জি, তাই না? তাহলে শক্তি, এই শক্তিটা হচ্ছে কাজ করার সামর্থ্য। শক্তিটা কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য। এই কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। কাজ করার সামর্থ্যটাই কি? শক্তি। অর্থাৎ তুমি যে কাজ করতে পারো এটা হচ্ছে তোমার শক্তি। তুমি যে কাজ করছো এটা হচ্ছে তোমার শক্তি। অর্থাৎ কাজ করতে পারছো, কাজ করছো, সেটাই কি? শক্তি। অর্থাৎ কাজ করার সামর্থ্যটাকে বলা হবে শক্তি। তুমি কাজ করছো তার মানে তোমার মধ্যে শক্তি আছে। তুমি কাজ করতে পারছো না তার মানে তোমার মধ্যে শক্তি নাই। কারোর মধ্যে শক্তি আছে তার মানে সে কাজ করতে পারবে। এটা কি কাজ হচ্ছে? হ্যাঁ, কাজ করার সামর্থ্যটাই তো শক্তি। তুমি যদি কাজ করতে পারো তার মানে তোমার মধ্যে শক্তি আছে। তুমি যদি কাজ করতে না পারো তার মানে তোমার মধ্যে শক্তি নাই। শক্তি আছে মানে তুমি কাজ করতে পারবা, তোমার মধ্যে শক্তি নাই তার মানে তুমি কাজ করতে পারবা না। এই কাজ আর শক্তি হচ্ছে একই রকম। ঠিক আছে, অর্থাৎ যেটাই কাজ সেটাই শক্তি, যেটাই শক্তি সেটাই কাজ। কথাটা কি আমার বোঝা গেছে? যেটাই কাজ সেটাই শক্তি, যেটাই শক্তি সেটাই কাজ। অর্থাৎ কাজ করার সামর্থ্যটাই শক্তি। তুমি কাজ করতে পারো তার মানে তোমার মধ্যে শক্তি আছে। তুমি কাজ করতে পারো না তার মানে তোমার মধ্যে শক্তি নাই। তোমার মধ্যে শক্তি আছে তার মানে তুমি কাজ করতে পারবা, তোমার মধ্যে শক্তি নাই তার মানে তুমি কাজ করতে পারবা। কথাটা কি বোঝা গেছে? কাজ এবং শক্তি কি একই রকম। কাজের যেটা একক শক্তিরও সেটা একক, কাজের যেটা মাত্রা শক্তিরও সেটা মাত্রা। ঠিক আছে, কাজ আর শক্তি কিন্তু একই রকম। ঠিক আছে, কাজ এবং শক্তি একই রকম। এখন শক্তির কিন্তু বিভিন্ন রকমের রূপ আছে, এটা করে আসছো তোমরা মনে হয়। হ্যাঁ, কয়টা রূপ আছে? 9টা রূপ, তাই না? 9টা না? 9টাই তো, 9টাই তো রূপ আছে। এইটা তো পড়ার কথা। এটা বই তো পড়েছো নাকি? বই তো ছিল, কেন বই পড়লা না কেন? নটার মধ্যে 3 যেটা পড়েছে। কেন প্রাইভেট তো ঠিকই পড়েছো। দেখো, তাহলে শক্তির কিন্তু বিভিন্ন রকমের রূপ আছে। শক্তির 9টা রূপ আছে।
তাহলে কাজের নয় এটা না না শক্তির রূপ আছে নয়টা শক্তির রূপ আছে নয়টা মানে 9 রকম ভাবে থাকতে পারে কিন্তু শক্তি তো শক্তি 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 কিন্তু শক্তির রূপ আছে নয়টা এখন সে অনেক রকমের রূপ ধারণ করতে পারে সে রূপটা চেঞ্জ করতে পারে ঠিক আছে এখন শক্তির যে 9টা রূপ তার মধ্যে একটা হচ্ছে কি আলোক শক্তি বই আছে আলোক শক্তি বই আছে এই বই আছে তোমাদের বই আছে ঠিক আছে আর একটা কি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি শব্দ শক্তি শব্দ শক্তি নিউক্লিয়ার শক্তি রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি চুম্বক শক্তি সৌর শক্তি না দিনই ওটা দিব সৌর শক্তি তারপর কি 8 9 যান্ত্রিক শক্তি আরে আর একটা 10টা দিয়েছে কি বাবা 10টা দিয়েছে চুম্বক শক্তি এটা দে ওই আচ্ছা ঠিকই আছে আমি তো বলছি যে 10টা এই জায়গায় নেই আর একটা বাইরে দিন নাকি নিজে নিজে দেখ তাহলে নিউটনের ছোট ভাই হতে পারতাম না তোমরা বলি দিবে বুঝলে যে আমি স্যার আপনাকে এখানে উদাহরণ বাইরে আরেকটা বাড়িয়ে দিলেন আপনি আচ্ছা দেখো এই দে দাও লাইট দাও দিয়ে আবারটা নিয়ে নে এই দেখো এই চুপ চুপ একবার চুপ দেখো তাহলে শক্তির হচ্ছে 9টা রূপ আছে আলো এটাও কিন্তু শক্তি শব্দ এটাও কিন্তু শক্তি বিদ্যুৎ এটাও কিন্তু শক্তি না এটা হাত দিয়েছি কিন্তু মুখে বলে ছাড়ে ঠিক আছে বিদ্যুৎ এটাও কিন্তু শক্তি চুম্বক এটাও কিন্তু শক্তি ঠিক আছে এই সবগুলাই কি এক একটা শক্তি রূপ এগুলো সবগুলাই হচ্ছে এক একটা শক্তির রূপ কিন্তু সবগুলাই কিন্তু শক্তি কিন্তু এগুলো হচ্ছে শক্তির রূপ যেমন আলো এটা কিন্তু এক ধরনের শক্তি এটা কি শক্তি আর শক্তি যেখানে আছে সেখান থেকে আমরা কি করতে পারবো কাজ করতে পারবো তাহলে এই যে আলো এই শক্তি থেকে আমরা যে কোনো ভাবে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক এই শক্তি থেকে কিন্তু আমরা কাজ করতে পারবো অর্থাৎ আলো থেকে কিন্তু আমরা কাজ করিয়ে নিতে পারবো কারণ আলো হচ্ছে এক প্রকার শক্তি যে কোনো ভাবে হোক প্রত্যক্ষ ভাবে হোক আর পরোক্ষ ভাবে হোক আমরা এই আলো থেকে কাজ করতে পারবো কারণ আলো হচ্ছে এক প্রকার শক্তি আর আমরা জানি কি যে যেখানে শক্তি থাকবে সেখানেই কাজ করতে পারবে শক্তি থাকলেই সে কাজ করতে পারবে শক্তি যদি না থাকে তাহলে সেখানে কাজ হবে না যদি শক্তি থাকে তাহলে সেখানে কাজ হবে তাহলে আলো হচ্ছে কি শক্তি তার মানে এই কিন্তু কাজ করতে পারবে আবার কি বিদ্যুৎ এটা কি শক্তি এই বিদ্যুৎ শক্তি কি করে ফ্যান ঘুরাচ্ছে তারপর বিভিন্ন ধরনের দেখো যে ওই যে মোটরসাইকেল চলছে বা এই চলছে ওই চলছে মোটর চলছে ঠিক আছে না এই বিদ্যুৎ শক্তি থেকে কি করতে পারি আমরা কাজে রূপান্তর করতে পারছি না বিদ্যুৎ শক্তি থেকেও কি করতে পারছি আমরা কাজে রূপান্তর করতে পারছি তাহলে বিদ্যুৎটা কি শক্তি আর যেখানে শক্তি থাকবে সেটাই কি কাজ করতে পারবে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক অর্থাৎ সে নিজে থেকে হোক বা নিজে মানে করিয়া হোক বা ওই সে শক্তিটাকে একটু মডিফাই করে হোক যেভাবেই হোক সেখান থেকে আমি কাজে রূপান্তর করতে পারবো সেখান থেকে কাজে রূপান্তর করতে পারবো কারণ বিদ্যুৎ শক্তি যে আমরা মোটরে যে পানি তুলি সেটা তারপরে ওই তো সরাসরি তুলে না এই মোটরের থেকে বিদ্যুৎটা কোথায় যায় প্রথমে মোটরে যায় মোটর ঘুরায় তারপর তো সেখান থেকে কি হয় কাজ উৎপন্ন হয় অর্থাৎ পানিটা চলে আসে পানি বের করি তাহলে বিদ্যুৎ কি ওখানে সরাসরি করছে পরোক্ষভাবে করছে প্রত্যক্ষভাবে করছে কি তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষ শক্তি থাকলেই সেখান থেকে আমি প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক আমি কাজ করিয়ে নিতে পারবো ঠিক আছে শক্তি হলেই আমি প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক আমি যেভাবেই হোক সেখান থেকে আমি কাজ করিয়ে নিতে পারবো ঠিক আছে তাপ তাপ এক প্রকার শক্তি তার মানে এটাও কাজ করতে পারবে শব্দ এটাও শক্তি এটাও কাজ করতে পারবে আবার কি নিউক্লিয়ার এটাও কিন্তু শক্তি এটাও কি করতে পারবে কাজ করতে পারবে রাসায়নিক শক্তি এটাও কিন্তু কাজ করতে পারবে যেমন ওই যে ব্যাটারি ঠিক আছে ওখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটে রাসায়নিক শক্তির মাধ্যমে কিন্তু সেটা কি করে বিদ্যুৎ আসে এবং সেই বিদ্যুৎ থেকে কিন্তু আমরা কাজে রূপান্তর করতে পারি আবার কি চৌম্বক শক্তি এটাও শক্তি তার মানে এখান থেকেও কাজ পাবো এভাবে সবগুলা শক্তি থেকেই কিন্তু আমরা কি করতে পারবো কাজে রূপান্তর করতে পারবো এই সবগুলা শক্তি থেকেই কিন্তু আমরা কাজে রূপান্তর করতে পারবো সবগুলা শক্তিকে এখন সবগুলা শক্তির মধ্যে একটা শক্তি আছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি ঠিক আছে এই যে যান্ত্রিক শক্তি সবগুলা শক্তির মধ্যে একটা শক্তি আছে যে শক্তিটা হচ্ছে কি যান্ত্রিক শক্তি এই যান্ত্রিক শক্তিটা কি যান্ত্রিক শক্তি হচ্ছে
কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা তার গতির কারণে, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা তার গতির কারণে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে যে শক্তির সঞ্চার হয় সেটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটা কি? কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা গতির কারণে, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা গতির কারণে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে যে শক্তির জন্ম নেয় সেই শক্তিটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। সেই শক্তিটাকে কি বলা হবে? যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিটাকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বিভব শক্তি আর একটি হচ্ছে গতি শক্তি। একটি হচ্ছে বিভব শক্তি আর একটি হচ্ছে কি গতি শক্তি। ঠিক আছে, তো এই শক্তিগুলো এগুলো করার দরকার নাই, আমাদের শুধুমাত্র করতে হবে এখন যান্ত্রিক শক্তি। শুধুমাত্র করতে হবে কি যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তিটা কি? কোনো ব্যক্তি বা বস্তু, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা গতির কারণে, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা গতির কারণে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে যে শক্তির জন্ম নেয় সেই শক্তিটাই হচ্ছে যান্ত্রিক। সেই শক্তিটাই কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়? বিভব শক্তি এবং গতি শক্তি। যেমন অবস্থান এবং গতির কারণে কিভাবে শক্তি হয় এটা একটু কনফিউশন নাকি? আচ্ছা ওইটা বলছি, ওইটা এই যে বিভব শক্তি এবং গতি শক্তিতে বলছি। ঠিক আছে, কথাটা কি বোঝা গেছে? তাহলে অবস্থান এবং গতির কারণে যে শক্তির জন্ম নেয় সেই শক্তিটাকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি। তাহলে অবস্থান এবং গতির কারণে যে শক্তির জন্ম নিবে সেই শক্তিটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। অবস্থান বা গতির কারণে যে শক্তির জন্ম নিবে সেটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। তাই তো নাকি? তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান এবং গতির কারণে যে শক্তির জন্মটা নেয় সেই শক্তিটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে কি গতি শক্তি। একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। এই বিভব শক্তিটা কি এবং গতি শক্তিটা কি, তাই না? তো চলো প্রথমে আমরা বিভব শক্তিটা নিয়ে একটু আলোচনা করি। বিভব শক্তি, তো এই বিভব শক্তিটা নিয়ে আলোচনা করার আগে বিভব শক্তির দুইটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দুটো আমাদের ভালো মতো জানতে হবে। ঠিক আছে, বিভব শক্তি কি এই জিনিসটা জানার আগে বিভব শক্তির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। প্রথম যে বৈশিষ্ট্য বিভব শক্তির সেটা হচ্ছে বিভব শক্তিটা সবসময় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাই, কোনো বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাই তাহলে সেখানে বিভব শক্তি উৎপন্ন হয়। কোনো বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাই তাহলে সেখানে বিভব শক্তির জন্ম হয়। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে, তাহলে কোনো বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাই তাহলে সেখানে কি হয়? বিভব শক্তির জন্ম হয়। তাছাড়া কিন্তু বিভব শক্তির জন্ম হয় না। তাছাড়া কিন্তু বিভব শক্তির জন্ম হয় না। শুধুমাত্র একটাই ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে স্প্রিং। সেটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে ব্যতিক্রম। কথাটা কি বোঝা গেছে? স্প্রিং 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 হ্যাঁ, হারি কোন গালা কত খুব ভালো জানো মনে হয় যে দেখো একটা শেষ করে দেখো। তাহলে বিভব শক্তিটা কি? বিভব শক্তির কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা আগে জানবো। সেটা হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, যে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি নিয়ে যাই তাহলে সেখানে বিভব শক্তির জন্ম হয়। কোনো বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাই তাহলে সেখানে বিভব শক্তির জন্ম হয়। শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম হচ্ছে স্প্রিং। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কি স্প্রিং। ঠিক আছে, বলবো এটা বলবো কেন এটা বলবো। এখন দেখো 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুই নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্থিতিশীল অবস্থায় বিভব শক্তি সর্বোচ্চ পরিমাণে থাকে। স্থিতিশীল অবস্থায় বিভব শক্তি সর্বোচ্চ পরিমাণে থাকে।
অবস্থায় বিভব শক্তি সর্বোচ্চ পরিমাণে থাকে, সর্বোচ্চ পরিমাণে থাকে। গতিশীল হলে বিভব শক্তি কমতে থাকে, গতিশীল হলে বিভব শক্তি কমতে থাকে। এবং এক সময় শূন্য হয়ে যায়। দেখো তাহলে বিভব শক্তির দুইটি মানে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি যে বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাই তাহলে সেখানে বিভব শক্তির জন্ম হয়। যদি বস্তুকে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাই তাহলে সেখানে কি হবে, বিভব শক্তির জন্ম হবে। এখন অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করে, নিচের দিকে, তাই না? অভিকর্ষ বলের বিরুদ্ধে তাহলে কোন দিকে নিয়ে যেতে হবে, আমাকে উপর দিকে নিয়ে যেতে হবে। তাহলে কোন বস্তুকে যদি আমি নিচ থেকে উপর দিকে নিয়ে যাই তাহলে সেখানে কি হবে, বিভব শক্তির জন্ম হবে। আমি নিচ থেকে ধরো এখানে আছে, আমি বস্তুটাকে উপরে নিয়ে গেলাম, কারণ উপরে নিয়ে যাওয়ার মানে এখানে কি করলাম, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলাম, অর্থাৎ এই বস্তুটার মধ্যে বিভব শক্তি জমা হবে। এই বস্তুটার মধ্যে কি হবে, বিভব শক্তি জমা হবে। যখন এই বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে তখন কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ। যখন আমি বস্তুটা ছেড়ে দেবো তখন সেটা কি হবে, গতিশীল হয়ে যাবে না? গতিশীল হয়ে গেলে বিভব শক্তি কমতে থাকবে এবং এক সময় কি হবে, বিভব শক্তিটা শূন্য হয়ে যাবে। এক সময় বিভব শক্তিটা কি হবে, শূন্য হয়ে যাবে। এটা হচ্ছে বিভব শক্তির বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে কি বিভব শক্তির বৈশিষ্ট্য। বইয়ে মনে হয় নাই না, হয়েছে? স্পিড খেয়ে আসবে, তাহলে স্পিডে তুলতে পারবে। দেখো তাহলে বিভব শক্তির দুইটা বৈশিষ্ট্য আছে। একটা কি, অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কোনো বস্তুকে নিয়ে যায় তাহলে সেখানে বিভব শক্তির জন্ম হয়। ঠিক আছে, তাহলে এখন বিভব শক্তিটা কি সেটা জানবো। বিভব শক্তি কি? বিভব শক্তিটা হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে ওই বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য লাভ করে, ওই বস্তু যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে বিভব শক্তি। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে ওই বস্তুটা যে পরিমাণ কাজ করার সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে বিভব শক্তি। নোটে দিয়ে দেবো, আচ্ছা দিব দিবেন যা পড়াচ্ছেন। দেখো বিভব শক্তিটা কি, তাহলে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য লাভ করে লাভ করে তাকে বিভব শক্তি বলে। দেখো তাহলে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে ওই বস্তুটা যে কাজ করার সামর্থ্য লাভ করবে সেটাই কি, বিভব শক্তি। অবস্থানের পরিবর্তন মানে কি, এক জায়গাতে আছে আমি আরেক জায়গাতে নিয়ে গেলাম, তাই না? এক জায়গাতে আছে আমি আরেক জায়গাতে নিয়ে গেলাম, তাহলে তো অবস্থানের পরিবর্তন হলো। আর অবস্থানের পরিবর্তন করতে পারলে তখন বস্তুটার মধ্যে যে কাজ করার সামর্থ্য জাগবে সেই সামর্থ্যটাই হচ্ছে কি, বিভব শক্তি। সেই সামর্থ্যটাই হচ্ছে বিভব শক্তি। এখন কথা হলো যে অবস্থানে তো পরিবর্তন করতে হবে নাকি? কারণ অবস্থানের পরিবর্তন কোন দিকে করবো? আমি কি অবস্থানের পরিবর্তনটা এখানে একটা বই ছিল বা ধরো এখানে একটা বাক্স ছিল এখানে নিয়ে চললাম,
নিয়ে চলে আসলাম, এটা তো অবস্থানের পরিবর্তন। তাহলে এখানে কি বিভব শক্তি হবে? হবে না, কারণ বিভব শক্তির আমরা আগেই বৈশিষ্ট্য করে এসেছি যে সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে হইতে হবে। সেটা হইতে হবে কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে। তাহলে এবার অবস্থানের পরিবর্তনটা আমরা কোন দিকে করব? উপর দিকে। অবস্থানের পরিবর্তনটা করব কোন দিকে? উপর দিকে। তাহলে ধরো এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে ছোট একটা বক্স ধরো, আর এখানে একটা বড় বক্স আছে। এখন এই ছোট বক্সটাকে আমি এই বড় বক্সের উপর নিয়ে যাব। ছোট বক্সটাকে আমি বড় বক্সের উপরে নিয়ে যাব। ধরো এখান থেকে আমি ছোট বক্সটাকে এই জায়গাতে নিয়ে এসে রাখবো, এই জায়গাতে নিয়ে এসে রাখছি। এই বক্সটাকে আমি কি করলাম? এই জায়গাতে নিয়ে এসে রাখলাম। তাহলে আমি কতটুকু অবস্থানের পরিবর্তন করলাম? h পরিমাণ উচ্চতায় উঠালছি। বক্সটাকে কতটুকু উচ্চতায় উঠালছি? h পরিমাণ। অর্থাৎ h পরিমাণ আমি কি করেছি? অবস্থানের পরিবর্তন করালছি। কতটুকু পরিমাণ? h পরিমাণ কিন্তু বস্তুটার অবস্থানের পরিবর্তন করালছি। এখানে ধরলাম বস্তুটার ভর m ছিল, এখানেও কিন্তু বস্তুটার ভর m। কথাটা কি বোঝা গেছে? বস্তুটা নিচে ছিল, আমি সেটাকে উপরে উঠালাম, একটা বক্সের উপর উঠিয়ে রাখলাম। কি? বস্তুটাকে আমি একটা বক্সের উপর উঠিয়ে রাখলাম। এখানে কিন্তু তার অবস্থানের পরিবর্তন হয়েছে, হয়নি? নিচে ছিল, আমি উপরে উঠাচ্ছি, অবস্থানের কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে এখন যেহেতু বস্তুটার আমি অবস্থানের পরিবর্তন করেছি, এখন এই বস্তুটার যে কাজ করার সামর্থ্য এখানে জন্মিবে, সেই কাজ করার সামর্থ্যটাই হচ্ছে বিভব শক্তি। এই বস্তুটার যে কাজ করার সামর্থ্যটা এখানে জন্মিবে, সেই কাজ করার সামর্থ্যটাই হচ্ছে কি? বিভব শক্তি। তাহলে আর কাজ করার সামর্থ্য কতটুকু সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে বিভব শক্তি সমান কি? কাজ করার সামর্থ্য বা কাজ। বিভব শক্তি সমান হচ্ছে কি? কাজ। কারণ যে কাজ করার সামর্থ্য সেটাই তো কি? বিভব শক্তি। কাজ করার যে সামর্থ্য সেটাই কি? বিভব শক্তি। অর্থাৎ বিভব শক্তি সমান কাজ লিখতে পারি আমরা, পারবো না? পারবো। তাহলে এখন এই বস্তুটার কাজ করার সামর্থ্য অর্থাৎ কাজ বের করতে হবে আমাকে। কি বের করতে হবে? কাজ বের করতে হবে। তাহলে আমরা জানি যে কাজ সমান কি? W। কাজকে W দ্বারা প্রকাশ করা হয়। W সমান কি? Fs। W সমান কি? Fs, তাই না? W সমান হচ্ছে Fs। এখন s টা কি? দূরত্ব। এখানে কতটুকু দূরত্ব গেছে? h পরিমাণ। এখানে দূরত্ব গেছে h পরিমাণ। এবং f সমান আমরা কি জানি? ma, তাই না? তো এখানে এটা কি a থাকবে না এটা চেঞ্জ হবে? g হবে। কারণ আমি কি উপরের দিকে উপর নিচে করেছি, আর উপর নিচে করলে সেখানে কি অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে হবে m g, আর এখানে তো h পেয়েছি, ঠিক আছে? তাহলে এইখানে এই বস্তুটা যে কাজ করার সামর্থ্য লাভ করবে, সেই কাজ করার সামর্থ্যটা কতটুকু? mg h। এই বস্তুটা যে কাজ করার সামর্থ্য লাভ করবে, সেই কাজ করার সামর্থ্যটা কতটুকু? mg h। আর এই কাজ করার সামর্থ্যটাই কি? বিভব শক্তি। তাহলে আমরা লিখতে পারি যে বিভব শক্তি সমান mg h। এটা হচ্ছে বিভব শক্তির সূত্র। এখান থেকে আমরা বিভব শক্তি বের করব। বিভব শক্তি সমান কি? mg h। এই বিভব শক্তিকে EP দ্বারা প্রকাশ করা হয়। বিভব শক্তিকে EP দ্বারা প্রকাশ করা হয়। EP হচ্ছে mg h। এই EP কি? mg h। এটা হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ এই বস্তুটার, খেয়াল করো, এই বস্তুটার ভর যদি 10 কেজি হতো, এই বস্তুটার ভর ধরলাম আমি 10 কেজি, উচ্চতা ধরলাম আমি 20 মিটার, তাহলে এই বস্তুটার বিভব শক্তি কত হতো? আমরা জানি বিভব শক্তি সমান কি? mg h। তাহলে 20 গুণিত 10 গুণিত 9.8, যে মানটা পাবো সেটা কি? বিভব শক্তি। এবার কি কথাটা বোঝা গেছে কি? গেছে কি বিভব শক্তিটা? তাহলে এটা হচ্ছে বিভব শক্তি। EP mg h। বিভব শক্তিকে EP দ্বারা প্রকাশ করা হয়, আবার অনেক সময় PE দ্বারাও প্রকাশ করা হয়। PE পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? আর এটা এসেনশিয়াল করে এটাও পটেনশিয়াল এনার্জি, কিন্তু এখানে ইটাকে আগে লেখা আছে, পিটাকে পরে লেখা আছে, ঠিক আছে? এটাও পটেনশিয়াল এনার্জি, এটাও হচ্ছে পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো চুপ, দেখো, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে কাজ করার সামর্থ্য কত? mg h। এই বস্তুটার ক্ষেত্রে কাজ করার সামর্থ্য হচ্ছে mg h। আর আমরা সংজ্ঞাতে পড়ে এসেছি যে কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই কি? বিভব শক্তি। কাজ করার যে সামর্থ্য সেটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা লিখতে পারি যে বিভব শক্তি সমান কি? কাজ। অর্থাৎ কাজ কতটুকু করেছে? mg h। তাহলে বিভব শক্তি সমান হচ্ছে mg h। বিভব শক্তিকে EP দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ EP mg h। এটা হচ্ছে বিভব শক্তির সমীকরণ। এখান থেকে আমরা যে কোনো বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে পারবো। কথাটা কি বোঝা গেছে না? জানি বোঝা গেছে? ঠিক আছে।
এখন বিভব শক্তির এককটা কি? বিভব শক্তির একক হচ্ছে শক্তির যা একক, বিভব শক্তিরও কিন্তু তাই একক। জি না জে? জি। ঠিক আছে, বোঝা গেছে কি? এটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো নাকি? আমি মিটিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, ধরো এখানে এই উচ্চতা কিন্তু 20 মিটারই আছে, ধরলাম এই উচ্চতাটা হচ্ছে 20 মিটার, কিন্তু এখানে বস্তুর ভর ধরো ছিল 5 কেজি, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর ধরো 10 কেজি, তাহলে এবার কার বিভব শক্তি বেশি হবে, এটার না এটার? প্রথম চিত্রে বিভব শক্তি বেশি হবে। কেন বিভব শক্তি প্রথম চিত্রে বেশি হবে? কারণ এর ভর বেশি, ভর বেশি। এখন যদি এখান থেকে আমরা এটার বিভব শক্তি নির্ণয় করি, তাহলে ইপি সমান কি? mgh। ইপি সমান হচ্ছে mgh। এখন এটার ক্ষেত্রে জি কিন্তু আর এটার ক্ষেত্রে জি একই, দুইটা জি একই, তাহলে এর যা জি এর যা জি দুইটা কিন্তু কি একই, সমান। এর এইচ যতটুকু এর এইচ ততটুকু, দুইটাই কি এইচ সমান। অর্থাৎ এখানে বিভব শক্তির উপর কি এই জি আর এইচ এর কোনো পার্থক্য হচ্ছে বা প্রাধান্য কি পাচ্ছে কোনো? এরো জি যা এরো জি, এর এইচ যা এরো এইচ যা। তাহলে এখানে বিভব শক্তি কম বেশির উপর কি এই জি এবং এইচ এর উপর কোনো প্রভাব আসছে? আসে না। কার উপর প্রভাব পড়ছে? বল ভর, ভর এম এর উপর। তাহলে এই দুইটা যেহেতু একই, তাই খেয়াল করো, এই দুইটা যেহেতু একই, জি আর এইচ যেহেতু একই, তাহলে এই দুইটা কি ধ্রুবক আছে, মানে এই দুইটা চেঞ্জ হয়নি, তার মানে কি ধ্রুবক। এখন যদি আমরা এটাকে এভাবে লিখি, ইপি ইজ ইকুয়াল টু জি এইচ এম লিখতে পারি, একই ব্যাপার। এখন এটুকু কি ধ্রুবক না? কারণ এগুলা কিন্তু চেঞ্জ হয়নি, সব সময় একই আছে, তার মানে কি এই দুইটা ধ্রুবক। আর ধ্রুবকের সাথে সমান আছে, তার মানে কি করতে পারবো আমরা? এখানে সমানুপাতিক লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো ইপি সমানুপাতিক কি এম, আর সমানুপাতিক মানে কি একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। তাহলে এখানে এম এর মান যদি বাড়ে তাহলে বিভব শক্তির মান বাড়বে, এম এর মান যদি কমে বিভব শক্তির মান কমবে। তাহলে দেখো এখানে এম এর মান বেশি, তার মানে এখানে বিভব শক্তি বেশি। এখানে এম এর মান কম, তার মানে এখানে বিভব শক্তি কম। তাহলে এম এর মান যত বাড়াবো বিভব শক্তি তত বাড়বে, এম এর মান যত কমাবো বিভব শক্তি তত কমবে। এখন যদি এম এর মান যদি স্থির থাকতো, ধরো এম এর মান 5 কেজি 5 কেজি আছে, এবার আমি উচ্চতা চেঞ্জ করে দিলাম, এবার উচ্চতা চেঞ্জ করলাম, ঠিক আছে, উচ্চতা চেঞ্জ করলাম, তাহলে এবার ভর কিন্তু একই, ভর একই, তাদের জিও একই, তাই না? তাহলে আমরা জানি ইপি সমান কি এমজি, তাই না? তো এবার কিন্তু দুইটার ভর একই এবং জি একই, তাহলে এই দুইটা কিন্তু বিভব শক্তির উপর কোনো প্রভাব ফেলবে না, ফেলবে কি? কারণ দুইটার কিন্তু একই, কিন্তু কি উচ্চতা আলাদা না, উচ্চতা আলাদা। তাহলে এই দুইটা যেহেতু একই, সেহেতু এই দুটাকে আমরা ধ্রুবক ধরতে পারি, কারণ এই দুইটা চেঞ্জ হচ্ছে না, দুইটার একই, তাহলে এই দুইটা ধ্রুবক। তাহলে ধ্রুবকের সাথে সমান আছে, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? এই, অর্থাৎ এখানে উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি, উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে, উচ্চতা যত কম হবে বিভব শক্তি তত কম হবে। এখন এই দুইটা বস্তুর মধ্যে বিভব শক্তি কোনটার বেশি? এটার বেশি, কারণ এটার উচ্চতা বেশি, তাহলে উচ্চতা বেশি তার মানে এটার বিভব শক্তি বেশি, এটার উচ্চতা কম তার মানে আর বিভব শক্তি কম। কথাটা কি বোঝা গেছে? জি বাড়লেও কমলে হবে, জি তো একই, ওটা তো নির্দিষ্ট, জি তো নির্দিষ্ট, তাই তো বলছি। কি বোঝা গেছে? ভাইয়া, বস্তুটা যদি নিচের দিকে নিলাম তাহলে এই যে জায়গায় কি লিখতাম? বস্তুটা তো উপরে উঠাচ্ছি, নিচের দিকে যদি না হয় তাহলে এই যে বস্তুটাকে কোথায় নিতে? নিচের দিকে, হ্যাঁ। নিচের দিকে, নিচের দিকে নিলে তো তোমার ওখানেও এইচ হবে, কিন্তু ওইটা তো তোমার অভিকর্ষর মানে ইয়াতি হয়ে যাচ্ছে, মানে তুমি ওটা নিচের দিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হবে খুব বিপরীত অবস্থান পরিবর্তন, ঠিক আছে? বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে, কিন্তু ওইটা তো তুমি অভিকর্ষ বলের দিকেই করছো, অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে না? তুমি যখন নিচের দিকে ঢুকাবে বস্তুটা নিচের দিকেই তো ঢুকছে, মানে অভিকর্ষ বলের দিকেই হচ্ছে, ওখানে কিন্তু বিভব শক্তি থাকবে না। কথাটা কি বোঝা গেছে? তোমাকে কি করতে হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে করতে হবে। অভিকর্ষ বলের যদি বিরুদ্ধে করতে হয় তাহলে তোমাকে অবশ্যই বস্তুটাকে উপর থেকে তুলতে হবে। তুমি যদি নিচের দিকে ভরো তাহলে কিন্তু ওইটা অভিকর্ষ বলের দিকেই হচ্ছে, ওখানে কিন্তু বিভব শক্তি হবে না। ক্লিয়ার আছে? তাহলে এই জায়গাটুকু কি বোঝা গেছে? তাহলে যদি ভর একই থাকে, দুইটা বস্তু যদি ভর একই থাকে তাহলে উচ্চতার উপর নির্ভর করবে, উচ্চতা বাড়লে
বিভব শক্তি বাড়বে। যদি উচ্চতা একই থাকে তাহলে ভরের উপর নির্ভর করবে, তাহলে ভর বাড়লে বিভব শক্তি বাড়বে। এখন দুইটাই যদি আলাদা আলাদা থাকে তাহলে আমাকে বের করতে হবে। এখন দেখা যাচ্ছে এখানে ভর আলাদা, এখানে ভর আলাদা, এখানে উচ্চতা আলাদা, এখানে উচ্চতা আলাদা, সেক্ষেত্রে আমাকে আবার আলাদা আলাদা ভাবে বের করতে হবে। কথাটা কি বোঝা গেছে? সেক্ষেত্রে আমাকে আলাদাভাবে বের করতে হবে। আর যদি একই রকম হয় তাহলে আমরা এই জায়গাটা থেকেই বুঝে নিব যার উচ্চতা বেশি তার বিভব শক্তি বেশি, যার উচ্চতা কম তার বিভব শক্তি কম। যদি উচ্চতা একই থাকে তাহলে যার ভর বেশি তার বিভব শক্তি বেশি, যার ভর কম তার বিভব শক্তি। ক্লিয়ার আছে কি বিষয়টা? ঠিক আছে, আচ্ছা করা যাবে? না 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 যাই ঘরে লোক করে সুবাদে চলে যাইছে ভাই 20 দিলে আমি ফেসে দেবো সুবাদে চলে যাইছে কি বুঝতে তোমরা যাই বৃষ্টি চলে যায়। আরে তাড়াতাড়ি সুবাদে চলে যা তো লেডি ডট জাস্ট সুতা দেখতে সময় সুমারা ভাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম। মামা Saya ভালো ভাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম।